52 সাল, তখন অধিকাংশ মানুষ তখন আফটার ইন্ডিপেন্ডেন্স বম্বের দিকে চলে যাচ্ছেন। তখন বম্বেতে ইন্ডাস্ট্রি কেবলই শুরু হয়েছে, মানে ওয়েস্টার্ন কালচার ফিল্মে ঢুকছে। রাজ কাপুর তখন আওয়ারা ফিল্মের মতো ছবি তৈরি করেছিলেন, শুটিং করছিলেন। ওয়েস্টার্ন কালচার প্রথম ঢুকছে, রাজ কাপুর তখন কিছুটা নাম করেছেন। বিএন সরকার তখন নিউ থিয়েটার পরিচালনা চালানোর জন্য উনি বললেন, আমরা সাহিত্য থেকে তো বেঁচে ছড়ে যেতে পারি না, আমরা কার্তিক বাবুর পরিচালনায় মহাপ্রস্থানের পথে ছবি আমরা রিলিজ করি। এই মহাপ্রস্থানের পথে ছবিটি ভারতীয় চলচ্চিত্রের প্রথম এই তীর্থযাত্রার উপর ছবি তৈরি করা হয়। তখন কেদারনাথে যাওয়া খুব দুর্গম ছিল, সহজে মানুষ পৌঁছতে পারতো না, বহু পথ হাঁটতে হতো। 40 জন মানুষকে নিয়ে সেই ইউনিট তৈরি করে কেদারনাথে পৌঁছানো হয়েছিল। এই ইউনিট অতদূর পথ, দুর্গম পথে যাবে, সেই ঠান্ডার মধ্যে মানুষের কষ্ট যদি হয়, শরীর খারাপ হতে পারে, পথ চলতে গিয়ে হয়তো তাদের অসুবিধা বা অসুস্থতা হয়ে হতে পারে। 2 জন ডাক্তার এবং 4 জন ম্যাসিওরকে পাঠানো হয়েছিল তাদের জন্য, যাতে আগে ইউনিটের প্রত্যেকটা মেম্বার সুস্থ থাক এবং ওইখানে শুট করতে পারেন। তারা 15 দিন ওখানে শুট করেছিলেন, বাকিটা NT1-এ সেট ফেলে তৈরি করা হয়েছিল। বম্বেতে যখন 1952 সালে আওয়ারা ফিল্মের মতো ফিল্ম রিলিজ হচ্ছে নিউ থিয়েটার, তখন বাংলায় যাত্রিক ছবি মহাপ্রস্থানের পথে, তার হিন্দি ভাষায় যাত্রিক, যেটা আপনারা আজকে হয়তো দেখেছেন, সেই ছবি রিলিজ করছে। আমি এই ছবির গল্পটা বলার একটাই উদ্দেশ্য, কেদারনাথ জার্নিটা ওই দর্শকদের কাছে যেন মনে হয়েছিল, এমনভাবে তৈরি করা হয়েছিল যে সেটা তাদের মানে তীর্থস্থান, তারা যেন কেদারনাথে প্রবেশ করছেন। প্রথম দিন মানুষ যখন হলে ঢুকেছিলেন, তারা প্রথম দিন বুঝতে পারেননি, ছবি দেখেছেন, বেরিয়ে এসেছেন। দ্বিতীয় দিন থেকে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। যখন মানুষ ছবি দেখতে ঢুকছেন, ঠিক হলের বাইরে সমস্ত জুতো খুলে রেখে দিয়েছিলেন, যে না, এটা তীর্থস্থান, আমরা কেদারনাথে প্রবেশ করছি, সুতরাং জুতোটা বাইরে থাকবে। এবং অতগুলো মানুষের জুতো, তখন কলকাতায় 7টা হলে রিলিজ হয়েছিল, জুতোগুলো বাইরে থাকছে। রাতারাতি খবর গেল বিএন সরকারের কাছে, যে এতগুলো জুতো, কে কার জুতো বেরিয়ে তো আর খুঁজে পাবে না। বিএন সরকার তিনি এমনই মানুষ, তিনি শুধু চলচ্চিত্রের জন্য ব্যবসায়িক স্বার্থে নিজের স্বার্থটুকু বোঝেননি। তিনি রাতারাতি সমস্ত ইনস্ট্রাকশন দিয়েছিলেন, প্রত্যেকটা হলের বাইরে জুতো র্যাক করে দেওয়া হবে এবং প্রত্যেকে জুতো রাখবে, যারা জুতো রাখার কথা তারা রাখবে, এবং প্রত্যেকটি হলে 2 জন করে সিকিউরিটি গার্ড রাখা হয়েছিল জুতো পাহারা দেওয়ার জন্য। এইটা ছিল বিএন সরকার। বিএন সরকার মানে কত বলবো আপনাদেরকে, আমি জানি না, আপনারা নিশ্চয়ই বোর হচ্ছেন কিনা জানি না, কিন্তু গল্পের মানে শেষ নেই। মুক্তি ছবি, নিউ থিয়েটার কি করেছেন ভারতীয় চলচ্চিত্রের জন্য, শুধু বাংলা নয়, নিউ থিয়েটার তখন এখানে ছবি তৈরি হতো 6টা ল্যাঙ্গুয়েজে। বাংলা যেমন তৈরি হতো, হিন্দি তৈরি হতো, উর্দু, তামিল, তেলেগু, অসমিয়া, কোন ছবি বাদ দেননি। কেন করেছিলেন? শুধু বাংলার কথা ভাবেননি, উনি ভেবেছিলেন ভারতীয় চলচ্চিত্রের কথা। জীবন মরণ বলে একটি ছবি তৈরি হয়েছিল, KL সাইকেল অভিনয় করেছিলেন। জীবন মরণ ছবিটা একটা ইতিহাস আছে, মানে নিউ থিয়েটার্সের প্রতিটা ছবি একটা সোশ্যাল মেসেজ দিতেন এবং প্রত্যেকটা ছবির মাধ্যমে মানুষের সমাজ সচেতনতা থাকতো।
জীবন মরণ ছবি যেটা বলছি, সে সময় টিভিটা খুব মহামারী হয়েছিল। সাহিত্য ভিত্তিক যেমন ছবি তৈরি করা হয়, সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য আলাদা সাবজেক্ট তখন তৈরি করা হতো। তো মিনিস্ট্রিটাকে বলা হয়েছিল ওরা বিএন সরকারের বাবা ছিলেন এন সরকার, তখন ব্রিটিশ টাইম, মহামারী লেগেছিল টিভিতে, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল। চলচ্চিত্র এমন একটি মাধ্যম, যে মাধ্যমের মধ্যে দিয়ে মানুষের কাছে সহজে অনেক মেসেজ পৌঁছে দেওয়া যায়। তো সেই মিনিস্ট্রি থেকে এন সরকারকে বলা হয়েছিল যে আপনি আপনার ছেলেকে দিয়ে এমন একটা ছবি তৈরি করান, এই টিভি সহজেই নিরাপদ করা যায়। তার মেডিসিন তৈরি হয়েছে, কিন্তু মানুষকে সহজে মানে এইটা বুঝতে হবে এবং সেই ওষুধগুলো খেতে হবে। বিএন সরকারের কাছে খবরটা পৌঁছই, উনি কয়েকদিনের মধ্যেই নিতিন বোসকে ডেকে রাখেন এবং তিনি এই গল্পটা তৈরি করেন যে টিবি মহামারী হয়েছে, তার ওষুধ বেরিয়েছে, মানুষকে খেতে হবে, টিবি হলে ঘর থেকে বের করে দেওয়া নয়, তাকে সুস্থ করতে হবে। তিনি জীবন মরণ ছবির সাথে সাথে হামরাহি ছবি তৈরি করলেন, হিন্দি ভার্সন, জীবন মরণের হিন্দি ভার্সন। উনি সবার আগে হিন্দি ভার্সনটা রিলিজ করলে সর্বভারতীয় সমস্ত মানুষের কাছে সেই মেসেজ হিন্দি ভাষাটা পৌঁছয় এবং মানুষ যাতে বুঝতে পারে, শুধু বাংলা ভাষা নয়। তারপরে হিন্দি ভাষার উনি বাংলা ভাষায় জীবন মরণ তৈরি করেছিলেন। সিমিলার ডাক্তার হয়েছিল। ডাক্তার ছবির ক্ষেত্রেও জওহরলাল নেহেরু বিএন সরকারকে ডেকে বলেছিলেন যে তখন কলেরা ভীষণ মহামারী নিয়েছিল, ঠিক একইভাবে সেই ছবি তৈরি করা হয়েছিল। যে মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়া শুধু ব্যবসায়িক স্বার্থ নয়। বিএন সরকার কখনো চলচ্চিত্র থেকে আমার কত ইনকাম হলো সেটা কখনো ভাবেননি। তিনি ভেবেছিলেন মানুষের কাছে এমন কিছু মেসেজ পৌঁছে দাও যা মানুষ আগামী দিনে আরো এগিয়ে যেতে পারে। এইটা ছিল বিএন সরকার। আপনারা অনেক গল্পই হয়তো নিউ থিয়েটার্স থেকে মানুষজনের কাছে শুনেছেন, বইয়ে পড়েছেন, কিন্তু নিউ থিয়েটার সত্যি বিএন সরকার, যদি আমার মনে হয় যে সে সময় এই নিউ থিয়েটার তৈরি না করতেন এবং কলকাতা থেকে, আমাদের গর্ব সেটাই যে কলকাতা থেকে এতগুলো ল্যাঙ্গুয়েজে ছবি তৈরি না হতো, জানি না ভারতীয় চলচ্চিত্রের আজকের যে ভারতীয় চলচ্চিত্রে আমরা কতটা পৌঁছতে পারতাম। আপনাদের মনে নিশ্চয়ই এটা প্রশ্ন আসবে যে এই যে ভারতীয় চলচ্চিত্রের মধ্যে উনি বলছেন যে 7টা ল্যাঙ্গুয়েজে ছবি তৈরি হতো, তাহলে ভাষাগত কোনো দাবিং ছিল না, হতো কি করে? নিউ থিয়েটার্স কে বলা হয় ইনস্টিটিউশন। বিএন সরকার উনি কি করেছিলেন, যখন নিউ থিয়েটার্স তৈরি করেছিলেন তখন বিএন স্টুডিওর যে 1 নম্বর ফ্লোর, তার পাশে একটা স্কুল ঘর, অঞ্জনদা হয়তো দেখেছেন, একটা স্কুল ঘর টাইপের বড় ঘর ছিল। সন্ধ্যের পর প্রত্যেক সাবজেক্টের জন্য, বাংলা, হিন্দি, উর্দু, তামিল, তেলেগু, প্রত্যেকটি টিচার রাখা হয়েছিল। তখন ডাবিং সিস্টেম ছিল না বলে প্রত্যেককে সেই ভাষা শিখে তবে শুটিং দেওয়া হতো। যখন সাউন্ড এলো ঠিক একইভাবে নিউ থিয়েটার যখন এসছেন তখন ট্রানজিশন, সাইলেন্ট, টকিং। তো এখানে তো সেভাবে ইকুইপমেন্ট নেই, সমস্ত ইকুইপমেন্ট আনা হয়েছিল হলিউড থেকে। এবং এই সাউন্ড সিস্টেমে ট্রেনিং দেওয়ার জন্য উইলিয়াম ডেভিং সাহেবকে নিয়ে আসা হয়েছিল। এখানে 1.5 বছর রাখা হয়েছিল মুকুল বোস এবং বাণী বোসকে তার সাউন্ড সিস্টেম শেখানোর জন্য। এখন আপনি এসআরএফটিআই কিংবা এফটিআই তে পড়তে গেলে আপনাকে প্রচুর পয়সা খরচ করে হয়তো পড়তে হবে, ফিল্মের জন্য শিক্ষা নিতে হবে। নিউ থিয়েটার বিএন সরকার ঠিক উল্টোটা করতেন। তখন যাদেরকে এই চলচ্চিত্র শেখানো হতো তাদেরকে পয়সা দেওয়া হতো যে তোমরা এসো, শেখো, পয়সা নাও, কিন্তু চলচ্চিত্রটাকে শেখো।
আজ তার 125তম বর্ষে এসে আমাদের গর্বে মন ভরে যায় যে ওই রকম একটি মানুষকে আমরা বাংলায় পেয়েছি, নিউ থিয়েটার্সের কাছে পেয়েছি। এবং নিউ থিয়েটার্সের জন্য ধন্যবাদ রমিতা দিকে আবার, যে সেই লেগাসি বহন করে এসেছে। অঞ্জনদাকে মানে আমি সিনেগিলকে আরেকবার ধন্যবাদ জানাবো। তার একটাই কারণ, এই যে দুজন মানুষকে দেখছেন, অঞ্জনদা এবং রমিতাকে, দুজন পাশাপাশি বসে আছে, তাদের 3 জেনারেশন এই লেগাসি বহন করে আনছে। বিএন সরকার চেয়েছিলেন যে নিউ থিয়েটারটা তৈরি হবে সেটা একটা পরিবার, এবং একটি পরিবার তৈরি হয়েছিল বলেই আজকে 3 জেনারেশনের পরেও অঞ্জনদার কথায় আমি বলি যে দুটো মানুষ পাশাপাশি বসে আছেন এবং এই লেগাসিটা বহন করে নিয়ে যাচ্ছেন। সেইটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি অঞ্জনদাকে কৃতজ্ঞতা জানাবো। অঞ্জনদা, আপনি চেয়েছেন, তাই আজ এই সন্ধ্যায় এতগুলো মানুষ